ভারতের সর্বশেষ সামরিক অভিযানে ৭৫ থেকে ৮০টি যুদ্ধ বিমান একযোগে ব্যবহার করার তথ্য শুধু এই অঞ্চলের সামরিক ভারসাম্যের একটি নিখুঁত চিত্র তুলে ধরে না, বরং এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোয় এক গভীর নীতিগত পরিবর্তনের সংকেতও বয়ে আনে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এত সংখ্যক বিমান একযোগে হামলায় অংশগ্রহণ করা দক্ষিণ এশিয়ার এ যাবৎকালে নজিরবিহীন ঘটনা। এই আকারের আকাশ আক্রমণ শুধু সীমান্ত পরিস্থিতিকেই উত্তপ্ত করে না, বরং গোটা অঞ্চলের প্রতিরক্ষা কৌশল ও প্রস্তুতির ধরন পাল্টে দিতে যথেষ্ট। আকাশপথে অভিযানে এত বিশাল মাত্রায় রণকৌশলের প্রয়োগ ভারতের আগে কোনোবারই করেনি। এমনকি ২০১৯ সালের বালাকোট হামলার সময়েও এই পরিসরের কাছাকাছি পৌঁছায়নি। এই হামলায় ব্যবহৃত বিমান সংখ্যা ইঙ্গিত দেয় যে ভারত কেবল একটি নির্দিষ্ট জঙ্গি ঘাঁটি নয়, বরং গোটা ভূখণ্ড জুড়ে সমন্বিত একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল নিয়েছে। ভারতীয় সামরিক বাহিনীর অভ্যন্তরের শাখাগুলোর মধ্যে যে সমন্বয়, রাডার নির্ভর লক্ষ্য নির্ধারণ এবং জ্বালানি সহায়তা ভিত্তিক ফ্লাইট অপারেশন এই ধরনের আঘাতে প্রয়োজন, তা স্পষ্ট করে দেয় যে অপারেশনটি ছিল পূর্ণাঙ্গ পরিকল্পিত এবং যুদ্ধ সদৃশ রূপে সংগঠিত। পাকিস্তানের দাবি অনুযায়ী দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে আঘাত হানা হয়েছে এবং এর প্রতিটি আক্রমণ নির্দিষ্ট সময়, দূরত্ব এবং সুনির্দিষ্ট লক্ষ্য অনুসরণ করে করা হয়েছে। এই অভিযানে যেসব বিমান ব্যবহার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাফাল, সু-13 MKI এবং তেজসের মতো যুদ্ধ বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত মেরুদণ্ড। বিমানগুলোর ফ্লাইট গঠনে ছিল স্ক্যাল্প ও হ্যামার মিসাইলের সঙ্গে সুসংগত আত্মঘাতী ড্রোন ইউনিটও। এই সমস্ত অপারেশন ভারতীয় ভূখণ্ড থেকেই পরিচালিত হয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, কিন্তু পাকিস্তান এই আক্রমণকে দেশটির আকাশ সীমা লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে এবং সেই অনুযায়ী ৫টি যুদ্ধ বিমান এবং ২টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ যে পাকিস্তান রাফাল ভূপাতিত করার কথা বলেছে, অথচ ভারতের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। রাফাল ভারতের সবচেয়ে ব্যয়বহুল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান। ফ্রান্স থেকে আমদানি করা এই বিমানের প্রতিটি ইউনিটের পেছনে যে পরিমাণ আর্থিক ও প্রযুক্তিগত বিনিয়োগ রয়েছে তা ভারতীয় সামরিক পরিকল্পনার কেন্দ্রে অবস্থান করে। পাকিস্তানের দাবি অনুযায়ী যদি এই বিমান সত্যিই ভূপাতিত করা হয়ে থাকে, তবে তা শুধু সামরিক নয়, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবেও ভারতের জন্য এক উল্লেখযোগ্য ধাক্কা। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ভারতের হামলায় অংশগ্রহণকারী অন্তত ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং ২টি ড্রোনও ধ্বংস করেছে। এই দাবির সত্যতা নিয়ে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি, যা আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে এক ধরনের বিভাজন সৃষ্টি করেছে। তবে জম্মু কাশ্মীর সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় বিমানের ধ্বংসাবশেষের কিছু চিত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, যেখানে একটি ফরাসি কোম্পানির লেবেলযুক্ত যন্ত্রাংশ দেখা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে যে ভারতের রাফাল বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা আকাশে ভূপাতিত করা হয়েছে। যদি এই তথ্য সত্য হয়, তবে তা ভারতীয় বিমান প্রযুক্তি ও কৌশলের জন্য একটি মারাত্মক বার্তা বহন করে। রাফাল যুদ্ধবিমান ভারতের কৌশলগত আধিপত্যের প্রতীক। প্রতিটি বিমানের মূল্য প্রায় ১৮০০ কোটি রুপি এবং এটি মাল্টি রোল সক্ষমতায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। যদি পাকিস্তান সত্যিই রাফাল ভূপাতিত করে থাকে, তবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে নিজেদের আকাশ যুদ্ধে ব্যবহৃত প্রতিক্রিয়ার সময় সতর্কতা এবং কমব্যাট ম্যানুভারের নতুন করে মূল্যায়ন করতে হবে। এটি শুধু একটি অপারেশনাল ভুল নয়, বরং ভবিষ্যতের প্রতিরক্ষা কেনাকাটায় ও বাহিনীগত রূপান্তরে সিদ্ধান্তমূলক প্রভাব ফেলবে। পাকিস্তান দাবি করেছে যে এই হামলার প্রতিক্রিয়া তারা শুধু পাল্টা কামান হামলাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সীমান্ত ঘাঁটিগুলিতে পুনঃস্থাপন করা হয়েছে এবং বিমান ঘাঁটিগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর ISPR এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের আক্রমণের জবাব তারা ভবিষ্যতেও দিতে প্রস্তুত এবং তাদের বিমান বাহিনী যে কোনো পরবর্তী আগ্রাসনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া প্রদানের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক পরিসরে এই সংঘাত ইতিমধ্যেই উদ্বেগ সৃষ্টি করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো সক্রিয় উদ্যোগ দেখা না গেলেও যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এ নিয়ে নীতিগত পর্যবেক্ষণ ও আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
পশ্চিমা বিশ্ব সাধারণত ভারতকে একটি বড় বাজার ও কৌশলগত মিত্র হিসেবে দেখে থাকে, কিন্তু পাকিস্তানের কৌশলগত অবস্থান এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বিষয়টিকে ভারসাম্যহীন করে তুলছে। এই পরিস্থিতিতে যদি আন্তর্জাতিক সম্প্রদায় নিরপেক্ষ অবস্থান গ্রহণে ব্যর্থ হয়, তবে এই সংঘাত ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংঘাতের তাৎপর্য কেবল ভূগোলগত নয়, বরং কৌশলগত দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গেই বাংলাদেশের কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু এই মুহূর্তে ভারতের তৎপরতা বাংলাদেশের আকাশসীমা, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা প্রস্তুতির ওপর প্রভাব ফেলতে বাধ্য। বিশেষ করে আকাশপথে যদি বৃহৎ আকারের সামরিক মোতায়েন হয়, তবে তার সুনির্দিষ্ট প্রভাব সিভিল এভিয়েশন, রাডার পর্যবেক্ষণ এবং সীমান্তবর্তী জনগণের জীবনযাত্রায় পড়বে। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তথ্যভিত্তিক সতর্কতা ও প্রযুক্তি নির্ভর নজরদারির অভাব। আকাশ প্রতিরক্ষা, রাডার কভারেজ, সাইবার সিকিউরিটি এবং রিমোট সেন্সিং সক্ষমতা, এই চারটি খাতেই এখনও বাংলাদেশের প্রস্তুতি সীমিত এবং অনেকাংশে প্রতিক্রিয়াশীল। কিন্তু এই ধরনের বহুমাত্রিক সামরিক অভিযান, যেখানে ৮০টি বিমান একসঙ্গে অপারেশনে অংশ নিতে পারে, তার প্রেক্ষিতে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলকেও দ্রুত গতিতে আধুনিকায়ন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক প্রতিরক্ষা কৌশলে বাংলাদেশের অবস্থান। দক্ষিণ এশিয়ায় এখন পর্যন্ত কোনো আঞ্চলিক প্রতিরক্ষা জোট কার্যকর নয়, তবে ভারত যে মডেলে নিজের সীমান্ত অতিক্রম না করেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, তা উপমহাদেশের প্রতিটি দেশের জন্য একটি কৌশলগত উদাহরণ তৈরি করে। এই উদাহরণ শুধু ভারত পাকিস্তান দ্বন্দ্বের জন্য নয়, বরং প্রতিবেশীদের প্রতিও এক ধরনের সামরিক বার্তা বহন করে। ফলে বাংলাদেশকে এখন কেবল সীমান্ত নিরাপত্তা নয়, বরং কৌশলগত শেল্টার, ডেটা সুরক্ষা এবং প্রতিরক্ষা অ্যালার্ম সিস্টেমে বিনিয়োগ করতে হবে।